এনসিপি জামায়াত ইসলামের সাথে যেতে চাচ্ছে এরকম একটা খবর আছে। বিএনপির সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলো এসছে, কেউ কেউ দল বিলুপ্ত করেও বিএনপির সাথে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চাচ্ছে, যেহেতু আরপিওতে একটা বিধিনিষেধ আছে যে জোটে গেলেও নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে। এনসিপি থেকে একজন নেত্রী তাসনিম যারা পদত্যাগ করেছেন, তিনি ঢাকার 9 আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করবেন বলে জানিয়েছেন। আমি আর না বলি, এই সংবাদটি আমি মনে করি যে এনসিপির জন্য খুবই বিচলিত করার মতো সংবাদ। এই কারণে যে এনসিপির বিভিন্ন সভায় সমিতিতে, এমনকি প্রধান উপদেষ্টা যখন নিউ ইয়র্কে 3টি দলকে বেড়াতে নিয়ে গেলেন, তখন এনসিপিকে সাথে নিয়ে গিয়েছিলেন এবং সেইখানে তাসনিম যারা ছিলেন। তার মানে তিনি এনসিপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেত্রী। এরকম একজন গুরুত্বপূর্ণ নেত্রী মনোনয়নপত্র জমা দেওয়ার 72 ঘন্টা আগে যদি পদত্যাগ করেন, মানে শেষ তারিখের 72 ঘন্টা আগে, তাহলে তো এটা এনসিপির জন্য একটা বিচলিত করার মতো সংবাদ। এই কারণে যে তিনি যে কোনো কারণেই হোক এনসিপির শাপলা কলি প্রতীকে নির্বাচন করতে আগ্রহ বোধ করছেন না। যে শাপলা কলির জন্য তারা এত সংগ্রাম করলেন, সেই শাপলা কলি ছেড়ে দিয়ে তাসনিম যারা এখন কোন একটা মার্কা পাবেন, সেটা হাতঘড়ি হতে পারে বা কিছু একটা হতে পারে, আমি জানি না কি হতে পারে, স্টেথোস্কোপ মার্কা আছে কিনা আমি জানি না। তো এটা তো একটা চিন্তা করার মতো সংবাদ। এতে করে কি প্রমাণিত হচ্ছে? দল যার উপরে এত আস্থা রেখেছিল এবং যে দলের উপর উনি এত আস্থা রেখেছিলেন, বিদেশের স্থায়ী নিরাপত্তার সুযোগ ছেড়ে যিনি দেশ গড়তে বাংলাদেশে চলে এলেন সপরিবারে, তিনি এই দলটাতে 17 মাস থাকতে পারলেন না। এটা একটা চিন্তা করার মতো বিষয়। তো যে দলের উপরে এই দলের কোর নেতা আস্থা হারিয়ে স্বতন্ত্র নির্বাচন করতে বেরিয়ে যাচ্ছেন, সেই দলের উপর জনগণ কেন আস্থা রাখবে? এই প্রশ্ন তো জনগণ করতে পারে। এইটা হয়ে যাচ্ছে একটা খুবই বিচলিত করার মতো সংবাদ। এর বাইরে আপনি যদি বলেন ক্ষমতার ভাগবাটোয়ারার এই যে লড়াই, এই দৌড় আমরা আগেও দেখেছি, এখন এটা আরও হচ্ছে। এবং সবসময় মনে রাখবেন যে রাজনীতিতে যত বেশি বাক্যালঙ্কার বাগাড়ম্বর হবে বক্তৃতাতে, ততই বুঝবেন যে ভাগবাটোয়ারার সময় এরা সব বাগাড়ম্বর ছেড়ে দিয়ে বড় নৌকাটাতে ওঠার জন্য চেষ্টা করবে। নৌকা যদিও মার্কা হিসেবে নাই, কিন্তু ধরে নেন একটা যানবাহন, ফেরি কিংবা ধরেন ট্রাক কিংবা রেলগাড়ি, বড় রেলগাড়িটাতে ওঠার চেষ্টা করবে, বড় ইঞ্জিনটাতে উঠতে চেষ্টা করবে। এবং সেটাই এখন শুরু হয়ে গিয়েছে, একটা দৌড় শুরু হয়েছে যে কোথায় গেলে পরে নির্বাচনে অধিকতর ভোট এবং আসনটা নিশ্চিত করা যাবে। এবং কেবলমাত্র আসনের লোভেই এই পরিবর্তনগুলি হচ্ছে, এগুলি কোনোভাবে আদর্শিক পরিবর্তন না। এখানে যেসব দলে যেসব মানুষেরা যোগ দিচ্ছেন, তারা যদি আদর্শিকভাবে এইসব দলের সঙ্গে থাকতেই চাইতেন, তাহলে বহু আগেই তারা এই জায়গাতে যোগ দিতেন, অন্তত আরও 5-10 মাস আগে, যখন একটা প্রতিকূল পরিস্থিতি থেকে দলগুলি বেরিয়ে আসার চেষ্টা করছে। এখন জনাব তারেক রহমান বাংলাদেশে এসেছেন এবং তিনি আসার পরপরই তার সামনে ফুলের তোড়া হাতে নিয়ে বিএনপিতে জয়েন করার জন্য লোকজন দৌড়াদৌড়ি করবে। এইটা হচ্ছে বাংলাদেশের চিরাচরিত পুরনো রাজনীতির চেহারা। এখন জনাব তারেক রহমান এবং তার দল সিদ্ধান্ত নেবেন যে এরকম শেষ মুহূর্তে ওই দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের মতো সিমরান সিমরান বলে দৌড়াতে থাকে শাহরুখ খান ট্রেনে ওঠার জন্য, সেই শাহরুখ খানকে ট্রেনে উঠতে দিবেন নাকি দিবেন না, এইটা তাকে চিন্তা করতে হবে। এইটা হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে ভোটাররা খুবই প্রতারিত হয় এরকম করলে। কারণ ভোটাররা চাঁদা দিয়েছে, টাকা দিয়েছে, পেছনে দাঁড়িয়ে মিছিল করেছে, ফেসবুকে লেখালেখি করেছে, অজ্ঞান হয়ে গিয়েছে বিভিন্ন প্রার্থীর কথা বলতে গিয়ে, কে কত আন্তর্জাতিক, কার কত মেধা, কার কত বুদ্ধি, কে কিনা পিএইচডি ছেড়ে দিয়ে আজকে পথের ফকির হতে এসেছে, এরকম লেখা দিয়ে ফেসবুক দেখবেন একেবারে ছয়লাভ। কে কত বিরাট, কার বাড়িতে 135টা হাতি ছিল সেটা বাদ দিয়ে গাড়ি নিয়ে মিছিল করেছে। এখন যদি এইসব লোকেরা দল বাদ দিয়ে একা একা নির্বাচন করতে চলে যান, তাহলে এই যে জনতা তাদের পেছনে দাঁড়িয়েছিলেন, চাঁদা দিয়েছেন, ঝুঁকি নিয়েছেন, ভালোবেসেছেন, সেই জনতা তো এর আগেই ধানের শীষে স্লোগান দিত, আবার দিত, কিংবা ধরেন দাঁড়িপাল্লায় স্লোগান দিত, আবার দিত, লাঙ্গল মার্কায় স্লোগান দিত, আবার দিবে। সেটা না করে মাঝখানে যে শাপলা কলি হলো, তারপরে কলি আর ফুল হয়ে ফুটতেছে না, এটা আমাদের জন্য একটা চিন্তার বিষয় হয়ে গেছে। ধন্যবাদ। আসবো আপনার কাছে আব্দুল সালাম। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন বাংলাদেশে এসেছেন, তিনি ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন, তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে আমরা জেনেছি। তার নিরাপত্তা। আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক, বিজ্ঞ আলোচক, ওনাকে ধন্যবাদ জানাই। যারা দেখছেন শুনছেন তাদেরকে ধন্যবাদ। শোনেন, তারেক রহমান তো বাংলাদেশের নাগরিক,
ফ্যাসিবাদ তার সেই নাগরিকত্ব জোর করে স্থগিত করে দিয়েছিল বা তার পাসপোর্ট ছিনাই নিয়েছিল। কাজেই তিনি তো জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। এটা এত ফর্মালিটিস, আমি তো মনে করি এটা আমার যেটা একটা স্বাভাবিক একটা নাগরিক হিসাবে তিনি ইংল্যান্ডে বসেই বাংলাদেশের নাগরিকত্ব পেতে পারতেন। এটার জন্য এখানে আসতে হবে, আবার নির্বাচন কমিশনে যাইতে হবে, এমন কোনো এটা বাধ্যবাধকতা ছিল বা আছে বলে আমার মনে হয় না। তো যাই হোক, উনি যে সব কিছু মেনে নিয়ে, অর্থাৎ যা আইন কানুন যা আছে সেগুলোকে মেনে নিয়ে তিনি সব কিছু করতে চান, এটা হলো তার বদান্যতা। এটা উনি দেখাচ্ছেন যে উনি সব কিছু যেভাবে সরকার, অর্থাৎ যেভাবে সরকার খুশি হতে পারে বা কেউ যেন না বলতে পারে যে তিনি এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস বা বেনিফিট নিচ্ছেন। আর আরেকটা হলো যে তার নিরাপত্তার ব্যাপার যেটা বললেন, দেখেন তার তো নিরাপত্তা একটা অবশ্যই প্রয়োজন তো আছেই, কিন্তু তারপরেও এখন পর্যন্ত তো শেখ হাসিনার শুধু নিজে না, তার পরিবার পরিজনের জন্য যেভাবে এসএসএফ অর্থাৎ যেটা প্রেসিডেন্সিয়াল গার্ড যেটা, সেটাকে তার পরিবারের জন্য তিনি মানে একদম পাশ করায় নিয়েছিলেন জাতির পিতার পরিবারের নিরাপত্তার জন্য। এটা তো সেইভাবে না, কথা হলো যে আইনটা যা ছিল না, আইনটা করে নিছে তারা, এটা তো আগে ছিল না, তাই না? তো কাজে সেই জায়গায় তো আমরা তো আর সেই জায়গায় বলতেছি না যে স্বাধীনতার ঘোষকের ছেলের জন্য এক্সট্রা কিছু করা হোক। এখন কথা হলো যে তারেক রহমানকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। আর আরেকটা হলো যে তারেক রহমানকে আপনারা দেখেছেন যে লক্ষ লক্ষ লোক যখন তিনি আসে সেখানে সমবেত হয়েছে তাকে স্বাগত জানানোর জন্য। তাই কাজে আমরা মনে করি যে তার সিকিউরিটি, দেশের মানুষই তার সিকিউরিটি, এবং আমাদের দলের যা আছে আমরাও তার সিকিউরিটি দেওয়ার জন্য আমাদের লোকজন যেগুলো আছে সেগুলো তো আছে। তবে আমরা মনে করি যে সরকারের দায়িত্ব আছে, যেহেতু তারেক রহমান একটা সবচেয়ে সর্ববৃহৎ দলের মানে ভারপ্রাপ্ত নেতা, এবং আগামীতে আমরা আশা করতেছি যে নির্বাচনের মধ্য দিয়ে তিনি যে ভাবি প্রধানমন্ত্রী, ইনশাল্লাহ তিনি হয়তো প্রধানমন্ত্রী হবেন। তো সেই জায়গায় তো সরকারের পক্ষ থেকে তার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বটা তো সরকারের। তিনি ঢাকা 17 আসনের ভোটারের হওয়ার জন্য আবেদন করেছেন। তিনি কি ঢাকায় নির্বাচন করছেন নাকি বগুড়ায়? না না, তিনি বগুড়ায় নির্বাচন করবেন, তিনি বগুড়ায় নির্বাচন করবেন। এখন যেহেতু তার বাসা এখানে, আর এটা তো জাতীয় নির্বাচনের জন্য তো ভোটার এক জায়গায় হইলেই হয়, এটা এমন কোনো নাই যে এই জায়গায় ভোটার হইলে ওই জায়গায় করতে হবে। সেটা লোকাল নির্বাচনের জন্য, জাতীয় নির্বাচনের জন্য সেটা কোনো ম্যান্ডেটারি না। যে বিএনপিতে অনেক রাজনৈতিক দলের নেতা, শীর্ষ নেতা, একক নেতা, যেমন রেদওয়ান আহমেদ, শাহাদাত হোসেন সেলিম, রাশেদ খান, রেজা কিবরিয়া সাহেব, ওনারা বিএনপিতে যুক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। আবার জোটে থেকেও কোনো কোনো রাজনৈতিক দল করতে চাচ্ছে। জোট থেকে বড় দলে চলে আসা, এটা কি ফুড চেইনের মতো বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে এমন কি? না, এটা ধরেন যদি এবার নতুন করে যে আরপিওতে যেটা হয়েছে যে জোটে থাকলেও মানে তার নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে, এই বিষয়টা কিন্তু আগে ছিল না। এইবার এটা পরিবর্তন হয়েছে, এই কারণে সবাই অভ্যস্ত না, স্বাভাবিকভাবে তারা আগে থেকে সেই তাদের পরিচিতি বা তাদের যে মানে সেই সিম্বলটা নিয়ে তারা আগে থেকে সেইভাবে কাজ করে নাই। এই কারণে তারা মনে করতেছে যে জোটের সিম্বলটা দিয়ে যদি নির্বাচন করে তাহলে জনগণের কাছেও সেটা গ্রহণযোগ্যতাটা বেশি হবে এবং জিতে আসাটা সহজ হবে। জি, আপনাকে ধন্যবাদ। আসবো আপনার কাছে। আব্দুল নূর তুষার, এই বিষয়ে একটু আপনার মন্তব্য শুনি। রাজনৈতিক দলগুলো কেউ কেউ বিলুপ্ত করেই বিএনপিতে যুক্ত হচ্ছে। বড় দলের ব্র্যান্ড বড়, তার মানে তার জনপরিচিতি অনেক বিরাট। বড় দলের যেমন সুনাম আছে, দুর্নাম আছে, কিন্তু দুর্নামের চেয়ে সুনাম বেশি থাকে বলেই দলটা বড় হয়। এই বড় দলের সুনামের ভাগিদার হওয়ার জন্যই কিন্তু বড় দলের সঙ্গে জোটভুক্ত হয় ছোট ছোট দলগুলি। আদর্শিক দিক থেকে এর আগেও আমরা দেখেছি যে একই জায়গাতে নেই এমন দলও জোট করেছে কিছু কিছু পয়েন্টে। ধরেন স্বৈরাচার তাড়াতে হবে, অতএব একটা নির্বাচনী জোট, অথবা নির্দিষ্ট কৌশলের কারণে নির্বাচনী জোট। যেমন আওয়ামী লীগ তো একটি বুর্জোয়া গণতান্ত্রিক সেমি দক্ষিণপন্থী রাজনৈতিক দল
হয়ে গিয়েছিল, কিন্তু তারপরও কমিউনিস্টরা তাদের সাথে ছিল। কেন ছিল? ওই একই ঘটনা, ক্ষমতার ভাগ বাটোয়ারা। ঠিক একইভাবে এখনো ছোট ছোট দলগুলি বড় দলে চলে যেতে চাইছে, বা দলের নেতারা সেখানে যেতে চাইছেন এই সুবিধাটা পাওয়ার জন্য। এবং এই সুবিধার মধ্যে বড় দলের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে প্রতীকটা। এই প্রতীকটা সবাই চেনে, প্রতীক বললেই জানে কোন পার্টি। এবং এই প্রতীকটাকে যখন তারা এইভাবে পরিচিত করে ফেলেছেন মানুষের কাছে, তখন প্রতীকের জোরে কিছু ভোট আসে। ধরেন কিছু মানুষ চোখে অল্প দেখছে, দুর্বল, অনেক বয়স হয়েছে, তারপরেও খুঁজে খুঁজে প্রতীকটা খুঁজে বের করে, ওইখানে একটা সিল দেয়। এবং এইটাই কিন্তু বাংলাদেশের মতো একটু দরিদ্র, একটু কম শিক্ষিত মানুষের দেশ, এইভাবেই হয় ভোটটা। তাই আমি মনে করি প্রতীকের সুবিধা পাওয়ার জন্যই মূলত কিছু ছোট রাজনৈতিক দলের নেতারা তারা সরাসরি বিএনপিতে যোগ দিচ্ছেন, অথবা কেউ কেউ হয়তো জামাতেও যোগ দিবেন, যাতে প্রতীকের সুবিধাটা তারা পান। কেননা তাদের নিজেদের দলের প্রতীক সেইভাবে তারা কোথাও পরিচিত করতে পারেন নাই। তারা এর আগে কোনো নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের মধ্যে দিয়ে এই প্রতীক মানুষকে চেনাতেও পারেন নাই। এরপরে আরও বিষয় রয়েছে, ছোট দলের প্রার্থী সংখ্যা কম, সব আসনে তারা প্রার্থী দিতে পারছেন না, এবং অনেক প্রার্থী আছেন যাদের নিজেদের পরিচিতিও বলতে গেলে নাই। তাদের জন্য বড় দলের এই প্রতীক পাওয়াটা অনেক সুবিধাজনক। আমি মনে করি এই ক্ষমতার স্বার্থেই বা নির্বাচনে জয়ের মানে স্বার্থেই এরা বড় দলে যাচ্ছে। আপনি যদি রেজা কিবরিয়া সাহেবের কথা বলেন, তাহলে আপনি বলেন ওনার নিজের দলের প্রতীক কোনটা ছিল, আপনি মনে করতে পারবেন না। ইনফ্যাক্ট শাপলাকুলি ছাড়া আর কারো দলের প্রতীক কোনটা আপনি ভালো করে মনে করতে পারবেন না। এটাই হচ্ছে ঘটনাটা। কিন্তু ধানের শীষ বললেই তো লোকে বোঝে এটা বিএনপি, যেমন লাঙ্গল বললে বোঝে জাতীয় পার্টি, দাঁড়িপাল্লা বললে জামাতে ইসলাম, লাঙ্গল বিষয়, হাতুড়ি কাস্তে বললে বোঝে কমিউনিস্ট পার্টি, তাই না, মশাল বললে জাসদ, এরকম বোঝে আর কি। তো এরকম এই পার্টিগুলো তো এটা অনেক কষ্ট করে অর্জন করেছে, ফলে সেই কষ্টের একটা সুবিধা চায় আর কি। মনে করেন আপনার সামনে দুইটা স্যুট আছে আর কি, একটার মধ্যে লেখা আরমানি আর একটার মধ্যে লেখা কিরমানি, তা আপনি তো আরমানিটাই বাঁচবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে একটু ভালো হয়েছে। এর কারণ কিন্তু এই না যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব ভালো ঝাঁপিয়ে পড়েছে। ব্যাপারটা যেটা হয়েছে, তারেক রহমান দেশে আসার ফলে আলাদাভাবে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঢাকাতে উন্নত হয়েছে, এবং এটা হওয়ার ফলে এক ধরনের শান্তি, স্বস্তি মানুষের কাছে এসেছে, এবং মানুষ বিশ্বাস করছে যে উনি যেহেতু ফিরেছেন একটা উন্নতি হবে। কিন্তু এর বাইরে যদি আপনি সারা দেশের কথা চিন্তা করেন, আমি মনে করি না যে খুব একটা উন্নতি হয়েছে। এখনও কিন্তু জায়গায় জায়গায় সংঘাত হচ্ছে, এক এক জায়গাতে মব হচ্ছে, কেউ কাউকে পিটিয়ে মারছে, পুড়িয়ে মারছে। এই বিষয়গুলি এখনও উন্নতি হয় নাই, এবং এখনও একাধিক প্রার্থী আক্রান্ত হয়েছেন। একজন তো মৃত্যুবরণ করলেন, আরেকজনকে গুলি করা হয়েছে বলে আমরা শুনেছি। কারণ যেটাই হোক, কারণ ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে প্রার্থী বা রাজনীতির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ জীবনের নিরাপত্তার অভাব বোধ করছেন। এইটা আমার কাছে মনে হয় আশঙ্কাজনক। নিরাপত্তার অভাব নিয়ে মানুষ রাজনৈতিক প্রচারণা কিভাবে করবে, অথবা নিরাপত্তার অভাব যদি সে বোধ করে, তার পরিবার পরিজনই বা কেন তাকে রাজনৈতিক কর্মকাণ্ডে সহায়তা দিবে? এইটা একটা অসুবিধাজনক বিষয়। আসবো আপনার কাছে। আব্দুল সালাম, বেগম খালেদা জিয়া 3টি সংসদীয় আসনে নির্বাচন করছেন, তার শারীরিক যে অবস্থা, এবছর সবাই দোয়া করছেন তিনি দ্রুতই নির্বাচনের মাঠে আসবেন। এছাড়াও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? সার্বিক আইন শৃঙ্খলার পরিস্থিতি মানে কি, এই মুহূর্তে আজকের পরিস্থিতি একরকম, কালকের পরিস্থিতি আরেক রকম হতে পারে। আর এখন তো একটা ট্রানজিশনাল পিরিয়ড চলতেছে। আর এখন যেটা আমরা জানি যে একটা নির্বাচনী প্রক্রিয়াটা শুরু হতে যাচ্ছে, তখন তো স্বাভাবিকভাবে যারা নির্বাচনটা চান না তারা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের অপচেষ্টা থাকবেই, যে আইন শৃঙ্খলার পরিস্থিতিটা যাতে ডেটোরেট করতে পারে, পরিবেশ পরিস্থিতিটা যাতে সহায়ক না হয়, লোকজনের কাছে যাতে বলা যায় যে নির্বাচনটা এখন করার মতো পরিবেশ নাই। সেই ধরনের শক্তিরা তো আজকে বিদ্যমান আছেই, কাজে তারা তো চেষ্টা করবে। কিন্তু সেই জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমি মনে করি যে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছিল ফ্যাসিবাদকে তাড়ানোর জন্য, আমরা মনে করি যে যদি আজকে সবাই ঐক্যবদ্ধভাবে আজকে দেশে যাতে শান্তি থাকে এবং নির্বাচনটা যাতে সুষ্ঠু হতে পারে, সুন্দর হতে পারে, সেটা শুধুমাত্র পুলিশ বা সেনাবাহিনীর উপরে না ছেড়ে দিয়ে আমাদেরকেও শেয়ার করতে হবে। এবং সেই ব্যাপারে আমি মনে করি ডক্টর ইউনূস সাহেব নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এখন উনি ইমিডিয়েট সবাইকে নিয়ে আবার বসা উচিত, সবাইকে যাতে কোথাও কোথাও বিভেদ ঘটেছে। জি,
যে ঐক্য ছিল রাজনৈতিক দলগুলোর না মধ্যে। সেটা হইতেই পারে যখন আগে ছিল একটা কমন এনিমি ছিল, তাকে তাড়ানোটার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। এখন হচ্ছে যে আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আমি কে যাব, সেখানে তো কম্পিটিশন থাকতেই পারে, থাকবেই। কাজে সেখানে তো কিছু কিছু বিভেদ হবেই, হতেই পারে, কিন্তু সেই বিভেদটা যাতে কোনোভাবেই মানে এমনভাবে চলে না যায় যাতে সেটা আইন শৃঙ্খলার পরিস্থিতিটা খারাপ হতে পারে, বা এমন কোনো আচরণ করা উচিত না, এমন কোনো প্রোগ্রাম দেওয়া উচিত না যাতে অন্তত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ডেটোরেট করতে পারে। অর্থাৎ এই জায়গাটায় সচেতন থাকতে হবে সবাই। আমরা যখন কথা বলছি, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করে রাখা হয়েছে। গতকাল ছিল, গত রাতে ছিল, আজ দিনে ছিল, এখনও রাতেও আছে। তাদের বক্তব্য, বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ছাড়ছেন না। পাশাপাশি তারা একটা কথা বলছে, যেটা আমি যদি ভুল না শুনে থাকি, তারা বলছে যে সরকার কি করতে চান, এবং এটা আপডেট একটা যাতে উপদেষ্টারা এসে সরাসরি তাদেরকে বলে, তাহলে কিন্তু তাদের বক্তব্যটা ক্লিয়ার হবে। তো এই জন্য আমার মনে হয় যে এই ব্যাপারে তো উপদেষ্টারা যায় সেখানে বলতেই পারে যে একটা হলো যে আমরাও তো তার বিচার চাই, আমরাও বিচার যে হাদি এইভাবে হত্যা করা হয়েছে। এই জন্য যে আজকে যে যারা মনে করো আজকে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তার প্রশ্ন আসলে, আজকে যারা নির্বাচনে দাঁড়াবে তাদের সবাই নিরাপত্তার প্রশ্ন আসবে, এবং সেটাকে এনশিওর করতে হবে রাষ্ট্রকে এনশিওর করতে হবে। এবং কোনোভাবেই আমি যে কথাটা বলতেছিলাম যে সেটাতে যদি আমরা সবাই সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাই বা করি, আমরা তো 5ই আগস্টের পরে করছি না, যখন কয়দিন তো পুলিশই ছিল না, সেই সময় তো আইন শৃঙ্খলার পরিস্থিতি এত ডেটোরেট করে নাই, কারণ সেই সময় আমরা নিজেরা চেষ্টা করেছি যে সেই আইন শৃঙ্খলার পরিস্থিতি যাতে ঠিক থাকে, আমাদের কর্মীগুলোকে দিয়ে আমরা থানায় পাহারা দিয়ে হয়েছি। কাজে এখনও প্রয়োজন বোধে সেই ধরনের স্কোয়াড করতে হবে। আমরা যারা অন্তত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলাম, এবং যারা মনে করি যে গণতন্ত্রটা আমার কাছে মুখ্য, গণতন্ত্রটা ফিরে আসতে হলে, গণতন্ত্রটা ফিরে পাওয়ার জন্য নির্বাচনটা আমার কাছে এই মুহূর্তে খুব জরুরি। নির্বাচন হয়ে গেলে গণতন্ত্র পুরোপুরি চলে আসবে সেটা বলতেছি না, কিন্তু নির্বাচনটা যদি হয়ে যায়, তাহলে একটা নির্বাচিত পার্লামেন্ট যখন আসবে তখন অনেক কিছুর সমাধানের জন্য সহজ হবে। তো সেই কারণে নির্বাচিত পার্লামেন্টটা যদি আমরা সবাই মনপ্রাণে চাই, তাহলে আমাদেরও দায়িত্ব আছে, সেই দায়িত্বটা পালন করতে হবে। ধন্যবাদ আপনাকে।